পিসিমণি পিসিমণি তো আগে কখনো এই সবটা সয় নাই। আরে না জানি কত যন্ত্রণাটা হচ্ছে, কেন যে মোহিনীমা তার বাড়ির মানুষদেরকে এরকম ব্যথাটা দেয় কে জানে। রুক্মিণী বাড়ি থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেল। এতক্ষণে বোধহয় বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে। না না, এত রাতে আর মায়ের সাথে কথা বলে লাভ নেই। কাল সকালবেলায় না হয় মায়ের সাথে কথা বলবো। বাবা, মনে হয় চোর তো ঢুকেছে বটে। নিশ্চয়ই বাড়ির কোনো দরজাটা খোলা ছিল, সে বুঝে ঢুকে পড়েছে। তারা কেন এই বিনু থাকতে এ বাড়িতে চুরি তো করা? বোঝাচ্ছি মজা, কি করা যায়? চুরি করতে যাচ্ছে না? আরে লাগছে মুন্ডমালিনীর মায়ের বাড়িতে, মাধবের বাড়িতে এসে চুরিটা করছিস? হ্যাঁ, চুরিটা করছিস? এমন পেটে পেটাবো না, জম্মের মতো চুরি করাটা উচিত। চুরি করাটা এদিকে। আরে আমি এটা আমি সৌরে বাবু, আপনি? কোনো বুদ্ধি নেই না? তুমি আমাকে চোর ভাবলে কি করে? আরে বাবা, আমি কি করে জানবো আপনি এরকম টুপি জামাটা পরে? আরে বাবা, আমার উপরে ফেলছেন কেন? টুপি জামাটা পরে এলে আমি কি করে জানবো? আমি তো ভেবেছি আপনি চোর বটে। এই ইডিয়েট, এটাকে খোলে। ওটাকে টুপি জামা বলে না, ওটাকে হুডি বলে। হুডি? আরে বাবা, আমাদের গ্রামটাতে এটাকে টুপি জামাটাই বলে বটে। আমি কি করে জানবো? এই জামাটা তো শীতের দিনে পরে। দেখি এদিক থেকে খুলে। এ বাবা, এইদিকে ঘুরে কথাটা বলবেন না, ওদিকে ঘুরে কথাটা বলুন। এই, আমি কিছু বুঝতে পারছি না। আমি সামনেটা ফিরে এটাকে ছাড়বো কি করে আমি? না না, সামনে ফিরে আপনি কথাটা বলতে পারবেন না। কেন বলতে পারছেন লাই? কেন দেখতে পাবো না আমি? হ্যাঁ, হোয়াট ননসেন্স! কেন দেখতে পাবো না আমি? কেন দেখতে পাবো না? আরে এত আওয়াজ কেন ড্রয়িং রুম? দিদি, তা ভাই তোরা? আরে দা ভাই, তোরা এত রাতে কি করছিস? মানে কি ঝামেলা করছিস তোরা এখন? সেটা আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস কর না। ও চোর ভেবে আমাকে মারছিল। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। এই, কি বলো তুমি? হ্যাঁ, সব দোষ আপনারই। এখন শুধু শুধু আমাকে বলছে। না তুমি কি বলতে চাই? আমি দেখো তুমি দেখো, মেয়েটাকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তুমি দেখো। আমি না জাস্ট একটু টলারেট করতে পারছি, বিরক্ত লাগছে এবার আমার। মানে নিজের বাড়িতে তুই চোর ভেবে মার খেলি? বলছি কি, শোনো না, আমাদের বাড়িতে কিন্তু কোনো চোর টোর আসে না। হ্যাঁ, আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড আছে। ও কি করে বুঝবে? ওর মাথায় কোনো বুদ্ধি বা সেন্স আছে নাকি? দাদু ভাই, এইভাবে কথা বলছিস কেন? ও বেচারি বুঝতে পারেনি। ও তো কিছুই বুঝতে পারে না মা। বুঝতে না পেরে নিজে বিপদে পড়ুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্যরাও তো বিপদে পড়ছে মা। কৃষ বেটা, তোমার লাগেনি তো? না মা, আমি ঠিক আছে। আসলে অন্ধকারে আমি সত্যি ওনাকে বুঝতে পারি নাই, না হলে কি আর ওনাকে ওভাবে আমি। এই যে স্টুপিড মেয়ে, তোমার সাথে কথা বলছি আমি। আরে শোনো, তুমি তোমার মুখ দেখাতে চাইছো না কেন বলো তো? তোমার বেসিক ম্যানার্স নেই না? জানো না সব কিছু? যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, তার থেকে মুখ ফেরাতে নেই, তার থেকে মুখ ফিরিয়ে নিলে তাকে অপমান করা হয়, এটুকু তুমি জানো না? না না না, সে আমি আপনাকে অপমান তো করতে চাইছি লাই, আপনি বুঝতে পারছেন লাই সৌরে বাবু। আজ তো কাল রাত্রি, আজ আপনার মুখটা
দেখলে সে আপনারই অনেক বড় বিপদ হবে। মুখ দিয়ে যদি আর একটাও কথা বেরোয় তোমার জন্য কিন্তু ভালো হবে না বেনু। যে বিয়েরই কোনো দাম নেই তার আবার কাল রাত্রি। সে আমি জানি গো মোহিনীমা, কিন্তু যে বিয়াটো মা মুন্ডমালিনীর সামনে আমার মাধবের সামনে অগ্নি সাক্ষীটো করে হয়েছে, সেই বিয়াটো আপনারা কেউ মেনে না নিলেও মিথ্যে তো লয়। আর যদি আমি নিয়মটা না মেনে ওনার মুখটা দেখে নিতাম, তাহলে আপনার কি সেটা ভালো লাগতো গো? তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। How dare you, huh? How dare you? আজ অব্দি আমার মায়ের মুখের উপর কেউ কোনোদিন কথা বলার সাহস পাইনি। তোমার এত বড় সাহস হলো কি করে তুমি মায়ের সাথে ব্যাপারে কথা বলছো? এই যে তুমি আমার সাথে আছো না, এটা আমার লাইফের সব থেকে বড় বিপদ। এর থেকে বড় বিপদ না আমার লাইফে আর কিছু হতেই পারে না। আমার লাইফে না সব কিছু ঠিকঠাক চলছিল, খুব স্মুথ চলছিল, বিশ্বাস করো, যতদিন না তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর এই কাল রাত্রি বা হোয়াটএভার, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো আর মন দিয়ে শুনে রাখো, এক মুহূর্তের জন্য তুমি ভেবো না যে তোমার সিঁড়িতে আমি সিঁদুর দিয়েছি বলে, তোমার সাথে 7 পাক ঘুরেছি বলে, তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি বলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস আছে। তোমার প্রতি না আমার কোনোদিন ফিলিংস ছিল, আছে, না ভবিষ্যতে হবে। কেন জানো? কারণ এই মুহূর্তে না তুমি আমার লাইফের সব থেকে বড় বোঝা। যে বোঝাকে আমার পুরো পরিবারের লোক ঘাট থেকে নামাতে পারলে বাঁচে। ক্রিস, ওকে এইভাবে কেন কথা বলছো বলো তো? ও কি দোষ করেছে? মা তুমি না যত তাড়াতাড়ি সম্ভব এই গাঁয়া মেয়েটাকে এখান থেকে বের করো। তুমি যেখানে ইচ্ছে ওকে পাঠাও, বাট প্লিজ আমি রিকোয়েস্ট করছি ও যেন এই বাড়িতে না থাকে। আর নিজের বাড়িতে তো যেতে পারবে না, তাই না? ওর নিজের বাড়ির লোকের ওকে ঘাট থেকে নামাতে চায়, তাই আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তো প্লিজ তুমি ওকে এমন কোনো জায়গায় ব্যবস্থা করে দাও যেখানে থাকতে পারবে, বাট এই বাড়িতে নয়। আমি দেখছি বেটা, আমি খুব তাড়াতাড়ি দেখছি কি ব্যবস্থা করা যায়, তুমি কিছু ভেবো। আরে যে তোমার সাথে কথা বলছি, টাকা পয়সা নিয়ে ভেবো না, বুঝতে পেরেছো? সেটা আমরাই দিয়ে দেবো। স্টুপিড গার্ল। এত রাতে কোথায় যাচ্ছিস ক্রিস? আমার না এই মেয়েটার মুখ দেখলে গোটা দিনটা নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আমার ভালো লাগছে না, আমি টলারেট করতে পারছি না। আমি তোমার বাড়ি যাচ্ছি, আমি সকাল হলে ফিরে আসবো। লক্ষ্মী মেয়ে একটা, আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করে ছাড়ো। বিনু দিদি, তুমি না কিছু মাইন্ড করো না, আসলে দাদাভাইয়ের মেজাজটাই এরকম আনপ্রেডিক্টেবল। দাদু ভাইয়ের উচিত হয়নি ওকে এইসব কথাগুলো বলা। আচ্ছা আমি না বুঝতেই পারছি না তোমরা সবাই কেন দাদাভাইকে দোষ দিচ্ছ। দাদাভাইয়ের তো কোনো দোষই নেই। আর তাছাড়া রুক্মিণীদির সাথে তো দাদাভাইয়ের এঙ্গেজমেন্ট সব ঠিক হয়ে গেছে। কোথা থেকে এই গাইয়া ভূত একটা মেয়ে দাদাভাইয়ের ঘরে চুরি করলো? পায়েল, বিনু, আমি কি করেছি গো ঠাম্মি? চুপ কর, চুপ বিনু, চুপ করো। তুমি কিচ্ছু করনি, তুমি যা করেছো একদম ঠিক করেছো। কিন্তু কি বলো তো বিনু, তোমাদের এই ব্যাপারটা না শুধুমাত্র তোমার আর কৃষের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘটনার মধ্যে অনেক মানুষ, অনেক ঘটনা ঢুকে পড়েছে, জানো তো। আর দেখো, কৃষকেও দোষ দেওয়া যায় না। কৃষ তো এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না বিনু, তাই না বলো? আর তুমি আর কৃষ দুজন দুজনকে তো এখন অবধি ঠিক করে জেনেই উঠতে পারোনি। তাই আমি বলি কি, তুমি কৃষকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে।
কেমন? হ্যাঁ রে দিদিভাই, ছোট বৌমা একেবারে ঠিক কথা বলেছে। তুই তোর মাধবের ওপরে, মা মুন্ডমালিনীর ওপরে ভরসা রাখ, দেখবি না সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বাবু, একদম না, চুপ কর। তোমাকে যদি এই মন্দিরে দ্বিতীয়বার আর দেখেছি না, আমার থেকে খারাপ কেউ হবে না। এই মন্দিরটাতে যে আমার ঢোকাটো বারণ বটে, কিন্তু রোজ সকালে ঘুমটা থেকে উঠে স্নান করে একবার মন্দিরটাতে না গেলে যে আমার মনটা কেমন করে। সে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম গানটা না করে দিনটা শুরু করতে যে আমি পারি লাইগো। তাহলে তাহলে এবার আমি কিটো করব? ওদিকে ওদিকে ঠাম্মিও যে এখনো ঘুম থেকে উঠে লাই। একবার যে ঠাম্মির ঘরটাতে গিয়ে মাধবের সেবাটা দেব, সেটাও যে এখন সম্ভব লাই। আচ্ছা, এখন তো মন্দিরটাতে কেউ নেই, একবার চট করে গিয়ে আমি পুজোটা সেরে নিলাম। আর মনে তো হচ্ছে বাড়ির কেউ এখনো ঘুম থেকে উঠে লাই। তাহলে তাই করি, একবার গিয়ে চট করে পুজোটা সেরে সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মা, মা, ও মা, উঠুন। কেন, কি হয়েছে? এত ভোরে তুমি কেন আমার ঘরে? কি হলো? কি কি আর হবে, সর্বনাশ হয়ে গেছে। বিনু ঠাকুর ঘরে গান ধরেছে। সে কি? হ্যাঁ, যদি দিদিভাই জানতে পারে একবারে সর্বনাশ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। চলুন, আপনি আটকান, চলুন। সত্যি তো বড় বৌমা যদি জানতে পারে, তাহলে আজকেই ওর মা সে বাড়ি থেকে তুলে দেবে। চলো 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 চলুন চলুন। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
তাহলে দুঃস্বপ্ন না, সত্যি সত্যি এই বাড়িতে কৃষ্ণের গান হচ্ছে। কত বড় সাহস কার! তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। दीदी जी, लगता है ये गाना उधर ठाकुर घर থেকে আসছে और वो लड़की भी घर में नहीं है। বড় বৌমা, আমি যাচ্ছি, আমি ওকে থামিয়ে দিচ্ছি, দাঁড়াও তুমি। ও তো তুই যেন কাল আমাকে কি বলছিলি যে আমি ওই মেয়েটির সাথে কেন এরকম দুর্ব্যবহার করলাম, কি তাই তো? তো এবার দেখ মেয়েটা এখন আমাদের কতটুকু শান্তিতে থাকতে দেয়। চ হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি চলে যাবে কি? তোমাকে গাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিলাম। ধরো সাহস তোমার, বারবার বারণ করছি মন্দিরে ঢুকতে, তাও তুমি মন্দিরে ঢোকো। মোহিনী মা, আসলে মোহিনী মা আপনি আমার মাপটা করবেন বটে, আসলে সকালবেলা একটু পুজোটা লাভ করলে। খবরদার! বৌমা, ওকে ছেড়ে দাও, ও ভুল করে ফেলেছে। देवा रे देवा, इस लड़की को तो देखছি মানে লাজ শরম কিচ্ছু নেই, অন্যায় করেছে, তার উপর আবার মোহিনীমার মুখে মুখে মা গো মা তক্ক করছে। ছি ছি ছি! শিক্ষা, দীক্ষা, সভ্যতা, ভদ্রতা এগুলো তো কোনো বেলায় নেই। এই বাড়ির চৌকাঠ পেরোতে দিয়েছি এটুকুই নিজের ভাগ্য বলে মনে করবে। এই মন্দিরে যদি আর দ্বিতীয়বার দেখেছি না, পা দুটো কেটে রেখে দেবো। আমি আগের দিনই বাড়ির সবাইকে বলে দিয়েছিলাম যে এ বাড়িতে মাধবের পুজো হয় না আর হবেও না। তুমি কোন সাহসে রাধা কৃষ্ণ ডাকা চড়িয়েছ? পুজো করেছো? আমার মা মুন্ডু মালিনীরও পুজো করছিলে তুমি? কোন সাহসে? না না মোহিনী মা, সাহস নয় গো, আমি তো শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা দিয়েই ওনাদের পুজোটা করি বটে। চুপ, একদম কথা বলবে না তুমি। दीदी जी, इसको এমন শাস্তি দাও যাতে ও মন্দিরে ঢোকার আর সাহসই না পায়। এক মিনিট,
বৌদি একটা কথা বলি, দেখো ও তো নতুন, ও সব নিয়ম কানুন ঠিক মতো জানে না, একটা ভুল করে ফেলেছে, এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ। জেম্মা জেম্মা এবারের মতন ওকে ছেড়ে দাও, ও হয়তো বুঝতে না পেরে। দিদিভাই বলছিলাম কি, আমি জানি তুমি ওকে পছন্দ করো না, কিন্তু দেখো এখন যদি তুমি ওকে কঠিন শাস্তি দাও আর সেটা যদি ওর বাড়ির লোক জানতে পারে, তাহলে ওরা কিন্তু এসে এখানে ঝামেলা করতে পারে। তাই বলছিলাম যে এইবারের জন্য ওকে ক্ষমা করে দেওয়া যায় না? এরই মধ্যে বাড়ির এতগুলো লোককে হাত করেছে এই মেয়েটা, ঠিক আছে, একে এইভাবে শাস্তি দিলে কিছু হবে না, একে এমন শাস্তি দিতে হবে যাতে সারা জীবন সে মনে রাখে। না, যা কাজ করেছে ওর শাস্তি তো ওকে পেতেই হবে। এই বাড়িতে কৃষ্ণ পুজো নিষিদ্ধ, তুমি সেই পুজো করেছো, রাধা কৃষ্ণের টাকা সরিয়েছো। এ বাড়িতে বৈষ্ণব ব্রাত্য, অথচ আমি বাধ্য হয়েছি তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে। একটা জিনিস, মানে যতদিন এই বাড়িতে আছো, একটা জিনিস তোমাকে ভুলতে হবে।